আমাকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করেছেন আপনি, তাই এখন আপনি আমাকে বিয়ে করবেন। আমি কিচ্ছু জানি না কতদিনের শখ আমার জামাই হবে, আর আপনি কিনা আমার শখকে বেগুন পাতা বানিয়ে ছাড়লেন। এই মেয়ে, একদম চুপ। তোমার পকর পকর শোনার ইচ্ছা আমার নাই, সো চুপ থাকো, নইলে এমন মার মারবো হসপিটালের বেড থেকে উঠতে পারবে না। আপনার থ্রেড কি ইঞ্জেকশন মারি? শখ কত আমারে মারবে? গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন না আপনারা কেমন জামাই আদর করি। ইডিয়েট, থামবে তুমি? আমাকে বিয়ে করেন, থেমে যাব। এক থাপ্পড় লাগাবো। বিয়ে বিয়ে করবে? বিয়ে করলে ফাজিল মেয়ে। 2 থাপ্পড় দিয়ে আপনার ভণ্ডামে ছুটিয়ে দেব, বেয়াদব ছেলে। রায়হান রাগে ক্ষোভে পারছে না নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে। এই মেয়ে এত ঘাটতেরা জানলে জীবনেও নিজে এরে কিডন্যাপ করতো না, লোক লাগিয়ে করাতো। এদিকে মেয়েটা বক বক করেই যাচ্ছে। রায়হান উপায় না পেয়ে মেয়েটার মুখে কস্টেপ লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল বাইরে দিয়ে দরজা লাগিয়ে। অরিন আস্তে করে মুখের টেপটা খুলতেই আল্লাহ গো, বলে চেঁচিয়ে উঠল। কস্টিপ চামড়া থেকে উঠাতে যেন তার ঠোঁট চামড়া সহ উঠে গেল। মুখে হাত দিয়ে জ্বালা কমানোর জন্য হাত বুলাতে লাগে, আর মনের মাঝে কিডন্যাপারের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ রায়হানকে বকে আরামসে ভারী লেহেঙ্গা নিয়ে গোল গোল করে ঘুরে নাচতে লাগে। কিডন্যাপ হওয়ার পর ভেবেছিল কিউট জামাই হারিয়ে ফেলছে, এখন তো কিডন্যাপারকে দেখে তার মনে ঢোল বাজা শুরু করেছে। এখন বিয়ে না হলেও কোনো আফসোস নেই অরিনের মনে। তবে এই কিডন্যাপারকে দেখে ভেবেছিল অরিনের আশিক হবে, কিন্তু উল্টো তাকে থ্রেডের উপর থ্রেড দিছে। এখন একে আশিক কি করে বানাবে তারই প্ল্যান করে যাচ্ছে গালে হাত দিয়ে। ওহে কিডন্যাপার, বিয়ে যখন করবি না তাহলে কেন আমারে উঠায় আনলি? এখন তোরে দেখে মন ঢোল বাজানো স্টার্ট দিয়েছে। এই মনকে এখন কেমনে ঠিক রাখবো? বিয়া কর, নয়তো মাইরা ফেল। ওই 1 সেকেন্ড, পরের ছেলের জন্য আমার গুলুমুলু লাইফ শহীদ করব কেন? না না, ইম্পসিবল। ওগো আজরাল মামা, তুমি আইসো না এত জলদি, আমি তো মজা করেছিলাম। এইসব নানান বক বক করতে লাগে নিজ মনে। বিয়ে বাড়ি যেন পুরো স্তব্ধ হয়ে আছে। কোনে কিডন্যাপ হয়েছে এটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। দূরে দরজার পাশে বসে মোহিনী আঁচলে মুখ গুজে মরণ কান্না জুড়ে দিয়েছে। মোহিনীর এমন কান্না দেখে আজাদ হোসাইনের মাথা গরম হয়ে যায় এবং সে জোরে একটা ধমক দেয় মোহিনীকে। ধমক খেয়ে মোহিনী চুপসে যায়। ওইদিকে তিশান বারবার কাউকে ফোনে ট্রাই করছে, আর সারাফ এদিক সেদিক অরিনকে খুঁজে চলেছে। সারাফের কলিজার টুকরা তার বোন। হুট করে বোন নিখোঁজ হওয়া তিশানের মন চাচ্ছে এখনই নিজের ফোনটা ভেঙে গুঁড়িয়ে দিতে। এমন সময় তিশানের ফোনে কল এলো। এক প্রকার বিরক্তি নিয়ে রিসিভ করে বলে, হ্যালো। কি জামাইবাবু, চিনছেন আমাকে? তিশান যা ভেবেছিল তাই। তিশান দাঁতের দাঁত চেপে বলে, আমার হবু বউকে তুই কিডন্যাপ করেছিস, তাই না? এই তো বুদ্ধিমানের মতো কথা। ইয়েস, মাই সো কল্ড ফ্রেন্ড। তোর হবু বউ আমার কাছেই। কেন এমন করলি? আরে বোকা ছেলে, এটাও কি আমায় বলে দিতে হবে? কি চাস তুই? কিছুই চাইছি না আপাতত। তুই যেমন সারাকে একদিন আমার থেকে কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর বিয়ের আগে তোর হবু বউকে কেড়ে নিলাম। তোকে ছেড়ে দিব ভাবলি কি করে? তিশানের রাগে গা জ্বলে যাচ্ছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখলো সারা একটা চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নিজের চোখ মুছে। হয়তো তিশানের বিয়ে মানতে পারছে না। মানবে কি করে? সে যে তিশানকে ভালোবাসে। সারাকে সেদিন তিশান একটা ঠিকানা দিয়ে বলে সেখানে চলে আসতে, একটা সারপ্রাইজ গিফট দিবে। সেদিন সারা খুশিতে হ্যাঁ বলে এবং এখানে কি হবে সারাদিন ভাবতো। কিন্তু এখানে এসে সত্যিই বড় সারপ্রাইজ পেয়েছে, তাহলে নিজের চোখের সামনে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে। তিশান সারাকে দেখে একটা টেবিল হাসি দেয়, তারপর কল কেটে দেয় কিছু না বলে। এদিকে রায়হান সারাকে নিয়ে নিতুর জীবন কাটানোর হাজারো স্বপ্ন এদিকে রায়হান সারাকে নিয়ে নতুন জীবন কাটানোর হাজারো স্বপ্ন বুনতে শুরু করে। তিশানকে সে যা শাস্তি দেওয়ার দিয়ে দিয়েছে। এখন সে আরামসে তার সারাকে নিজের করে নেবে। 2 বছর আগে এই তিশানই তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুই সাপের মতো ছোবল মেরে নিজের ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়েছে। সেই ধোঁকার জন্যই আজ রায়হান সঠিক সময়ের অপেক্ষায় ছিল এবং সফলও হয়েছে। কিন্তু রায়হান জানেও না তার সারা সেই বিয়ে বাড়িতেই উপস্থিত। রায়হান চোখ বুজে সেই
আরামদায়ক চেয়ারে হেলান দিল, অমনি অরিন দরজা ধাক্কাতে ধাক্কাতে চেঁচিয়ে বলে, আরে ও হ্যালো কিডন্যাপার, আপনি আমাকে বন্দি করে গেছেন কই? আমার একা ভালো লাগছে না, আসেন না ঘরে, আমি গল্প করব। রায়হান বিরক্তির সাথে চোখ খুলল। অরিনের প্রতিটি কথাই রায়হানের কান পর্যন্ত বেশ ভালোভাবে পৌঁছিয়েছে। রায়হান কপাল চাপড়ে বিড়বিড় করে বলে, এই মেয়ে আমাকে রেহাই দিবে না। এরে তিশানের গলায় ঝুলাতে পারলেই মনে হচ্ছে ভালো হতো। এই মেয়ে যা জল্লাদি, এই ঢের ছিল তিশানকে শায়েস্তা করার জন্যে। এমন ভুল যে কেন করলাম তাই ভেবে পাচ্ছি না। রায়হানের কথার মাঝেই অরিন আবার বলে ওঠে, আরে কই গিয়ে মরছেন আপনি, নাকি অকালে বোবা হইছেন? কানে কি শোনেন না? আরে ওই কিডন্যাপার। এইসব কানা বোবা শুনে রায়হানের মাথায় রাগ চেপে বসে। সে এমন জোরে ধমক দেয় যে অরিন ভয়ে একদম চুপসে যায় আর নিশ্চিত হয় কিডন্যাপার তার দরজার অপসাই আছে। অরিন দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। এই ভারী লেহেঙ্গাতে অরিন অনবরত ঘেমেই চলেছে। উপরে থাকা সিলিং ফ্যানেও যেন তার এই ঘাম যাচ্ছে না। অরিন কি করবে ভেবে পাচ্ছে না। বেশ খানিক সময় বাদে রায়হানের ফোনে আবার কল এলো। রায়হান চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তিশানের কল। রায়হান হাসি মুখেই কল রিসিভ করে। কল রিসিভ করতে তিশান কিছুটা আফসোসের সুরে বলে, ইস, অনেক কিছু মিস করে গেলি রে তুই দোষ। মানে? আমি বিয়ে করেছি আমার ভালোবাসার সারাকে। বলে তিশান হাসতে হাসতে কল কেটে দেয়। আর রায়হান যেন বরফের মতো হয়ে গেল। কি বললো তিশান? সে কি সত্যিই সারাকে? রায়হানের ভাবনার মাঝেই তার ফোনে কয়েকবার টুংটাং শব্দ হলো, মেসেজের টোন। রায়হান ফোনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনের লক খুলে ইনবক্সে ঢুকলো। তিশান ছবি পাঠিয়েছে। রায়হানের সাহস হচ্ছে না তিশানের মেসেজ সিন করার। তবুও কিসের ছবি দিয়েছে তা দেখতে হবে তাকে। কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে টাচ করলো তিশানের মেসেজ। হ্যাঁ, সারা আর তিশানের বিয়ে হয়েছে। এই ছবিগুলোই তার প্রমাণ করে দিচ্ছে। তার কলিজা মোচড় দিয়ে উঠলো, যেন কেউ তার কলিজাকে ছিঁড়ে নিয়েছে। ছবিগুলো দেখে রায়হানের চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। ছেলেরা কাঁদে না যদি না মাত্রাতিরিক্ত কষ্ট না পায়। আজ রায়হান কাঁদছে। হ্যাঁ, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে, চিরতরে হারিয়ে ফেলেছে। এর মানে কি রায়হান তার ভাগ্যের কাছে আবারও হেরে গেল? তার ভাগ্য কেন তার থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে? সে কি একটু সুখের আশা করতে পারে না? তার কি ভালোবাসার মানুষকে নিয়ে বাকিটা জীবন কাটানোর অধিকার ছিল না? সারাফ রেগে বারবার তিশানকে মারতে যেতে চাচ্ছে, কিন্তু তার আগেই অরিনের বাবা আটকিয়ে রেখেছে। তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এভাবে হুট করে অন্য কাউকে বিয়ে করে নিবে, এটা আবার কি? তাদের কি ন্যূনতম চিন্তাও হচ্ছে না তার বোনের জন্য? সারাফের মন চাচ্ছে আচ্ছা মতো ধোলাই দিতে এই বাটপাট তিশানকে। তিশান হাসি খুশি ভাবে বিয়ে করে নিল। এদিকে সারা তো কোনো এক শখের মধ্যে আছে। কি থেকে কি হয়ে গেল সবটাই যেন স্বপ্নের মতো লাগছে তার। রায়হান বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তার বারবার মনে হচ্ছে সারা কেন গেল ওই বিয়ে বাড়িতে? কেন গেল? তার যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? কেন সারা একবারও রায়হানের কথা ভাবলো না? এইসব নানান চিন্তা করতে থাকে সে। তিশানকে শিক্ষা দেওয়ার জন্য অরিনকে কিডন্যাপ করেছে, কিন্তু এখন তাকেই জীবনের সবচেয়ে বড় আফসোসটা করতে হচ্ছে। হঠাৎ রায়হানের কল এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফোনের দিকে তাকালো। তোহা ফোন করেছে। রায়হান নাক টেনে ফোন রিসিভ করে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, হ্যাঁ ভাবি বলো। তুই কোথায় ভাই? এদিকের খবর জানিস? তিশান তো... তোমার ভাই সারাকে বিয়ে করে তোমাদের বাড়িতে উঠেছে তাই তো? তুই জানতিস আগে থেকে? তো জানবো না? ভুল তো আমারই হলো। আমার আগে থেকেই সারাকে সরিয়ে আনা উচিত ছিল। এর মানে তুই অরিনকে কিডন্যাপ করিয়েছিস? রায়হান কিছু বলল না, চুপ করে রইল। রায়হানের নীরবতাই বলে দিচ্ছে সেই অরিনকে কিডন্যাপ করেছে। তোহা আবারও কিছু বলে না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, বাসায় যাও এখন। মা চিন্তা করছে, আর মাই আমার সাথে আছে। কি করছে মাইস? মাত্র ঘুমোলো। বাসায় যাও জলদি করে, মা অনেক চিন্তা করছে। তোমায় না পেয়ে মা আমাকে বারংবার কল করছে। সারা কোথায় ভাবি? ভাঙা গলায় বলে রায়হান। তোহা বুঝতে পারছে না কি বলবে, তবুও নিজেকে সামলে তোহা বলে, টিচারের রুমে রেখে এসেছি। রায়হান কল কেটে দেয়। তার বুকটা ফেটে যাচ্ছে। বাস্তবতাগুলো এত কঠিন হয় কেন? রায়হান কাঁদবে না বলেও তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে।
এপাশে তোহা কল কেটে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের দিকে তাকালো। তিশান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং অতিরিক্ত ড্রিঙ্কসও করেছে। তোহা হচ্ছে রায়হানের বড় ভাই মাহানের স্ত্রী। মাইজ হচ্ছে মাহানের একমাত্র ছেলে। মাইজ রায়হান বলতেই পাগল, সে 8 বছরের এক পিচ্চি ছেলে। এদিকে তোহার মা দরজা লাগিয়ে ঘরে ঘাপটি মেরে বসে আছে। ছেলের পছন্দে বিয়ে করবে ভালো কথা, এখন হুট করে অন্য মেয়েকে কেন বিয়ে করবে? বিষয়টি একদম পছন্দ হয়নি তার। আর তার স্বামী বা কি করে রাজি হলো অন্য মেয়েকে বাড়ির বউ করে আনার? সম্মানহানির ভয়ে? হায় রে দুনিয়া। তিশানের বাবা গেছে আর একবার সারার বাবা মাকে বোঝাতে। তারা হুট করে এভাবে বিয়েটা একদমই মেনে নিতে পারেনি, যার ফলে রেগে মেগে তারা সারাকে ত্যায্য করেছে। কথাটা এখনো সারার কানে যায়নি, জানলে হয়তো তার এসব উচ্ছ্বাস মাটিতে মিলিয়ে যাবে। সারা তখন থেকে তিশানের জন্য, কিন্তু তিশানের এখনো আসার খবর নেই। এবার সারা কিছুটা রেগে যায়, তবুও ঘর থেকে বের হলো না। চুপচাপ পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগে। এমন সময়ই খট করে দরজাটা খুলে গেল। তিশান ঢলে ঢলে রুমে প্রবেশ করলো। এতটাই ড্রিঙ্কস করেছে যে তিশান এখন আউট অফ মাইন্ড। বিয়ের রাতে এভাবে ড্রিঙ্কস করে পড়ছে দেখে সারা রেগে মেগে আগুন। সে দ্রুত দরজাটা লাগিয়ে তিশানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, এমন সময়ে তিশান সারা চুলের মুঠি এত শক্ত করে ধরলো যে সারার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। সে জোরে চিৎকার দিল, কিন্তু আফসোস, তার চিৎকার চার দেওয়ালের মাঝেই রয়ে গেল। সারা চিৎকারে তিশান আরো জোরে চেপে ধরলো, যার ফলে সারার মনে হচ্ছে তার চামড়া সহ উঠে যাচ্ছে চুলের সাথে। সারা বার করে মিনতি করছে নিজেকে ছাড়ানোর জন্য। তিশান হুঙ্কার ছেড়ে বলে, শুধুমাত্র তোর জন্য আজ আমি আমার জান পাখি অরিনকে বিয়ে করতে পারলাম না, তাকে নিজের করতে পারলাম না। কেন এসেছিস তুই আমার জীবনে? অ্যান্সার মি, ওয়াই? তুই আর তোর ওই নাগরের জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ছাড়ো আমাকে তিশান, আর তুমি কার কথা বলছো? আল্লাহ! সারা কাঁদতে কাঁদতে বলে, চিৎকার দিয়ে ওঠে, এমন ভাব ধরছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো। থাক, হয়েছে তোর, বোঝা লাগবে না। বাই দ্য ওয়ে, আই লাভ অনলি অরিন, মাইন্ড ইট। বলেই সারাকে জোরে ধাক্কা দিয়ে সরে যায় তিশান। সারা জানালার সাথে লেগে গেলেও নিজেকে সামলে নেয়, নয়তো কপালে চোট পেত। তবে সারার চুল জোরে চেপে ধরার ফলে তার মাথা প্রচণ্ড ব্যথা করছে। হুট করে অরিনকে ভালোবাসে কথাটা মনে করতেই সারা চেঁচিয়ে বলে, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে না করে আমায় কেন বিয়ে করেছো? আমি কি করেছি এখানে? তিশান রেগে মেগে তেড়ে সারার সামনে এসে দাঁড়ায়। সারার ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়, এই ভেবে তিশান যদি এবার আরো খারাপ কিছু করে তার সাথে। সারা ভয়ে রীতিমতো কাঁপছে। তিশান এতটাই রেগে আছে যে তার মুখ লাল হয়ে গেছে। তিশান সাথে সাথেই একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, প্রতিশোধের আগুনে যান। তবে তুমি জানো আমি তোমাকে কখনোই ভালোবাসিনি এবং বাসবও না। তুমি তো সামান্য একটা টোপ মাত্র, ওই রায়হানকেই জব্দ করার। সারা হতবাক হয়ে তিশানের দিকে তাকায়। এতদিনের সব কেয়ারিং ভালোবাসা মিথ্যা ছিল। তিশান কিছু না বলে বিছানায় সাজানো থাকা সব ফুল একটানে ছিঁড়ে রুমের এদিক ওদিক ফেলে শুয়ে পড়ে কাত হয়ে। হুট করে মাথা উঁচু করে পিছের দিকে সারার দিকে তাকিয়ে বলে, খবরদার, তুই আমার বিছানায় শুবি না। আমি তোরে বিছানায় পাই তোকে কোলে নিয়ে আছাড় মারবো। বলেই তিশান আগের মতো শুয়ে পড়ে। এদিকে সারা ভয়ে সেখানেই দাঁড়িয়ে এদিক সেদিক সোফা খুঁজতে থাকে। না, একটা সোফাও নেই। এখন কি তাকে ফ্লোরে শুতে হবে? সারার এখন খুব করে আফসোস হচ্ছে রায়হানের জন্য। জীবনে মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল সে অলরেডি করে ফেলেছে, যার শাস্তি তাকে সারা জীবন পেতে হবে। তিশানের চেয়ে 1000 গুণ ভালোবাসতো তাকে রায়হান, কিন্তু সে নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহারই করে গেল রায়হানকে। কিন্তু রায়হান আজ অবধি এই নিয়ে অভিযোগ করলো না। আর আজ যে তার স্বামী, সে আজ তাকে কিভাবে ভেবেই সারা হু হু করে কেঁদে দিল। সারার কান্নার শব্দে তিশান জোরে একটা ধমক দিল, যার জন্য সারা মুখ চেপে ধরেছে যেন তার কান্নার শব্দ তিশানের কান অবধি না পৌঁছায়। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে।
খাটে আইসা পাশে বৈশা জড়াই তো এই বুকে, ভুলবো আমি এই কথাকে মনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা, নীলা না বিদায়। তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়। জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না আমায়। অরিন বাসার এবং কিডন্যাপারের চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে নিজে জানে না। হঠাৎ কারো গানের সুরে ঘুম ভাঙে তার। গানের গলা কেমন কিডন্যাপারের মতো লাগছে তার কাছে। হ্যাঁ, কিডন্যাপারেরই গলা। ও, কি কিউট গলা, কিন্তু এমন ছ্যাঁকা মার্কা গান গাইছে কেন? ছ্যাঁকা খাইলো নাকি? এসব নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে অরিনের মাথায়। রায়হান গান শেষ করে আকাশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশটাও যেন নিঃসঙ্গ আজ, তাই হয়তো থালার ন্যায় চাঁদটাও আজ দেখা দেয়নি। রায়হান আবার গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে যাবে, এমন সময় অরিনের বাকওয়াস চিল্লানি। মিজাজ বিগড়ে গেল রায়হানের। এই যে ছ্যাকখোর কিডন্যাপার, আমার তো ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বলি না খেয়ে মরবো নাকি? আমি যদি না খেয়ে মরি তাহলে আমার বাবা এবং ভাই আপনার পিন্ডি চটকাবে, মনে রাখেন। রায়হান তেড়ে মেরে অরিনের দরজার সামনে এসে বলে, তোমার বাবা আর ভাই জীবনেও নামার নাগাল পাবে না, চুপচাপ বসে থাকো, একদম আজে বাজে বকবা না। তাহলে কি আমি না খেয়ে মরবো? আজীব তো। দরজা খোলেন বলছি, খোলেন। আরেকবার চিল্লালে তোমাকে পানি অবধি দিব না, চুপচাপ বসে থাকো, আমি খাবারের ব্যবস্থা করছি। বলেই রায়হান চলে যেতে নিত। এমন সময় অরিন আবার বলে ওঠে, বলেই রায়হান চপলে যায়। রায়হানের পায়ের আওয়াজ দূরে যাচ্ছে স্পষ্ট শুনতে পেল অরিন। অরিন মুখে আঙুল দিয়ে বসে রইল, যদি সত্যি সত্যি না খাওয়ায় তার বকবকের কারণে। সেই ভয়ে অরিন মুখ অব্দি খুলল না। এই বিয়ের প্যারায় সেই দুপুরে খেয়েছিল, এখন তো রাত মিনিমাম 12টা-1টা বাজবেই। অরিন গালে হাত দিয়ে ভাবছে, আচ্ছা তার বাবা মা ভাইয়া কি তাকে খুঁজেছে? তারা কি জানে আমি কিডন্যাপ হয়েছি? তারা কি আমায় খুঁজেছে? আর আমার ওই হপু বরের কি হলো? সে তো মনে হয় এতক্ষণে পগার পার। যাই হোক, ওই ছেলেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি পারলে সারা জীবনই এভাবে কিডন্যাপ হয়ে থাকবো। অরিন হঠাৎ নিজের হাতের দিকে তাকাতেই খেয়াল করে তার শুভ্র হাতে কিছুটা রক্ত জমাট হয়ে লাল টকটকে হয়ে আছে। যখন কিডন্যাপ হয় তার হাতের কয়েকটা চুড়িতে ভার লাগায়, সেগুলো ভেঙে ছিটকে পড়ার সময় হাত কিছুটা কেটে যায়, যার ফলে এই রক্ত জমাট। তবে এটা ব্যথা কেন করলো না, সেটাই ভাবছে অরিন। অরিনের ভাবনার মাঝেই রায়হান খাবার পানি রেখে চলে গেল। একবার ফিরেও তাকালো না, যা দেখে অরিনের বড্ড রাগ হলো। প্যাকেট খুলে যখন বিরিয়ানি দেখলো তখন অরিনের সকল রাগ উড়ে গেল। গপাগপ করে সবটা খেয়ে সুখের ঢেকুর তুলল অরিন। বালিশহীন বিছানায় চুপটি করে শুয়ে পড়লো, নানান কথা চিন্তা করতে করতে। সারা রাত অরিন বেঘরে ঘুমালো, আর রায়হান সারাটা রাত ঋণীর ঘুম কাটালো। পরদিন সকালে অরিনের ঘুম ভাঙতেই দেখলো দরজা খোলা। সে জলদি করে উঠে বাইরে গেল। কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন একটা গ্রাম। উঠোনটায় অরিন কিছুক্ষণ হাঁটলো। এখন ঘুরে ঘুরে পুরো টিনের বাড়িটা দেখতে নিবে, এমন সময় রায়হান কোথা থেকে এসে অরিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে থাকে। অরিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে ওই কিডন্যাপার, হাত ছাড়েন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রায়হান টু শব্দও করলো না। সে সেখান থেকে বেরিয়ে অরিনকে গাড়িতে উঠিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। একটা আকাশি কালার শার্ট পরিহিত রায়হান, হাতা কোনি অবধি ফোল্ড করা, আর চোখে কালো সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, একদম ফিল্মি হিরো লাগছে অরিনের কাছে। অরিন নিজেকে সংযত করে বলে,
এইখান থেকে কই নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? তো এখানেই পচে মরতে নাকি? আমি কি সেটা বলেছি? এত কিছু বলা লাগবে না, চুপচাপ বসে থাকো। তোমার এই আজে বাজে কথা শুনতে চাই না। বলেই রায়হান গাড়ি স্টার্ট দিল। অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের দিকে। কোনো মানুষ চোখে সানগ্লাস দিয়ে ড্রাইভ করে? এ কি পাবনা ফেরত প্রবাসী? আজব তো। রায়হান নিজেকে সংযত করে চুপচাপ গাড়ি চালাচ্ছে। সারা রাত কেঁদে এবং না ঘুমিয়ে চোখের নিচে এমন ডার্ক স্পট পড়েছে, তার সাথে চোখ দুটো চরম লাল হয়ে আছে। এসবের কারণে রায়হান চোখে সানগ্লাস লাগিয়ে রেখেছে, যাতে করে অরিন দেখতে না পায়। একদিনে অরিনকে যতটুকু চিনেছে সে বেশ বুঝেছে এই নিয়ে প্রশ্ন করতে করতে তার মাথা খাবে। তাই আগে থেকে নিজেই সচেতন হয়। কিন্তু অরিন কি আর চুপ থাকার মানুষ? আচ্ছা, একটা কথা বলবো। না। সোজা সাপটা জবাব দিল রায়হান। অরিন গাল ফোলালো। এই কিডন্যাপারটাকে সহ্য করতে পারে না। কেন সে বুঝে না? অরিন নাক টেনে বলে, দয়া করে যদি বলতেন আমরা কোথায় যাচ্ছি। পাচারকারীর কাছে তোমায় বেচে দিতে যাচ্ছি। আপনি কি আমার উপর বিরক্ত? অনেকটা। এতই যখন বিরক্ত তাহলে আমায় কিডন্যাপ করলেন কেন? আমার তো বিয়ে হয়েই যেত। আপনি বাম হাত কেন আমাদের মাঝে ঢুকালেন? তোমার মতো বাচালকে কিডন্যাপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। সাথে সারাকেও হারালাম, ফালতু। বিড়বিড় করে বলল রায়হান। কিছু বললেন? রায়হান উত্তর দিল না। রায়হানের এমন ভাব দেখে অরিনের মন চাচ্ছে কষিয়ে কয়েকটা চড় লাগাতে। এতে যদি কিছুটা হলেও এই ছেলের ভাব কমতো। অরিন গাল ফুলিয়ে জানালার দিকে ফিরে যায়। গ্রাম ছেড়ে কিছুক্ষণের মাঝে শহরে ঢুকে যায় তারা। 10 মিনিট পর একটা গলিতে ঢুকলো এবং সেই গলি অরিনের চিনতে অসুবিধা হলো না। কিছুক্ষণের মাঝেই রায়হান অরিনকে নিয়ে অরিনের বাসার নিচে এসে গাড়ি দাঁড় করায়। রায়হান গাড়ি থেকে নামলেও অরিন নামলো না। রায়হান ব্রু কুচকে বলল, কি হলো, নামছো না কেন? নামবো না। নামবে না মানে কি? মানে হলো এই আমি এখানেই বসে থাকবো। হেয়ালি না করে বলো কি হয়েছে। ডিসগাস্টিং। সরি বলেন। হোয়াট? সরি কেন বলতে যাব আমি? আজব। আপনি জানেন না কেন? কাল থেকে আজ অবধি যে মিসবিহেভ করেছেন তার জন্য। তোমার উল্টাপাল্টা স্বভাবের কারণেই ধমকাইছি, তাই সরি বলার কোনো প্রশ্নই ওঠে না। বাহ, আজকাল দেখছি সত্যেরও কদর নেই। বলতে বলতেই অরিন গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তখনই ভিতর থেকে সারাফ, মোহিনী এবং আজাদ হোসাইন বেরিয়ে আসে ওদের সামনে। মোহিনী তো দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেয়। সারাফ আর আজাদ হোসাইনও করুণ চোখে অরিনের দিকে তাকিয়ে রয়। মোহিনী অরিনের গালে হাত বুলাতে বুলাতে বলে, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, ঠিক আছি আমি। বলেই রায়হানের দিকে তাকাই অরিন। অরিন তো ধরেই নেয় আজ তার ভাই কিডন্যাপারকে উদুম কালানি দিবে, আর সে সাবানার মতো রায়হানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। অরিনের ভাবনায় এক ট্যাঙ্কি জল ঢেলে দিয়ে সারাফ রায়হানের হাতে হাত মিলিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাই। তুমি যদি আমার বোনটাকে না পেতে তাহলে হয়তো আমার বোনটাও কঠিন বিপদে পড়ে যেত। না, ব্যাপার না। ওকে বিপদ থেকে রক্ষা করা নিজের দায়িত্ব মনে করেছি, তাই করেছি। যাই হোক, আজ তাহলে আসি, ফের যাতে বিয়েতে পালিয়ে না যাই। বলেই রায়হান গাড়িতে উঠে চলে গেল। আর অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের যাওয়ার দিকে। কি বলে গেল কিডন্যাপারটা? আমি পালিয়েছি? অরিনের ভাবনার মাঝেই মোহিনী অরিনের কান টেনে ভেতরে নিয়ে যায়। আম্মু, কান ছাড়ো, লাগছে। পাজি মেয়ে, এতই যখন বিয়েতে পালাবি তাহলে বিয়েতে সম্মতি দিলি কেন? তোর জন্য তো মান সম্মান সব গেল আমাদের। বিয়েতে তোমার কোন 14 গোষ্ঠী আসছে যে তোমার মান সম্মান যাবে? শুধু তো ছেলের পরিবার সহ আত্মীয়রা আসছিল। আর শোনো আম্মু, আমি পালাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। একদম ঠিক করেছে, তোকে কিডন্যাপ করেছে। নয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। মানে ওই ছেলের সাথে বিয়ে হলে জীবন কেন নষ্ট হতে যাবে? তুই কিডন্যাপ হয়েছিস তা নিয়ে ওই তিশানের কোনো চিন্তাই ছিল না। তোকে পাচ্ছে না বলে ওই তিশান আরেকটা মেয়েকে জোর করে বিয়ে করে নিল, তা আমাদের সামনে। সারাফের কথা শুনে অরিন ইয়া বড় হাঁ করে সারাফের দিকে তাকালো। তারপর নাক গাল ফুলিয়ে বিড়বিড় করে বলে, লুচ্চা সারা। বলেই হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল অরিন। আজাদ হুসাইন বলে, ওই ছেলেটা ছিল বলেই কিডন্যাপাররা আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ বাবা, রায়হানের ঋণী হয়ে থাকবো আমরা। ও না থাকলে কি যে হতো।
বলেই দীর্ঘশ্বাস ছাড়ে সারাফ। মোহিনী রান্নাঘরে ছুটলো মেয়ের খাবারের ব্যবস্থা করতে। সারাফ নিজের ঘরে গেল ফ্রেশ হতে। তোয়াল ঘাড়ে রেখে ওয়াশরুমে ঢুকতে নিবে এমন সময়ই তার ফোনের রিংটন বেজে ওঠে। সারাফ বিছানার উপরে থাকা নিজের ফোনটার দিকে তাকালো, তারপর আবার বিছানার কাছে এসে ফোনের দিকে তাকাতেই তার মেজাজ গরম হয়ে গেল। ফোন না তুলে সারাফ আবার ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়েও সেই ফোনের রিংটনই শুনতে পেল, আর উপায় না পেয়ে ফোনের দিকে গেল। একটা মেসেজ সিন করলো। মেসেজে লেখা, 5 মিনিটের মধ্যে যদি আমার ফোন রিসিভ না করো তাহলে তোমার বাসায় গিয়ে ডাইরেক্ট শাশুড়ি মায়ের পায়ে গিয়ে সালাম করব, মনে রেখো। এই মেসেজ দেখে সারাফ ঢোক গিলে সাথে সাথে ফোন দিল হিয়াকে। হিয়া সেই মেয়ে যে এতক্ষণ ধরে সারাফকে ফোন দিয়ে ডিস্টার্ব করছিল। সাথে সাথেই হিয়া রিসিভ করলো, যেন সারাফের ফোনেরই অপেক্ষায় ছিল। গুড মর্নিং ইনসাফ। তোমার সমস্যা কি ইয়া? এভাবে ডিস্টার্ব করো কেন? জানো না বাসায় প্রবলেম আছে? তবুও তোমার এই বাচ্চামি যাবে না। কি করব বলো? ঘুম থেকে উঠে তোমার কণ্ঠ না শুনলে ভালো লাগে না। এইসব আজে বাজে না বকে নিজের স্টাডিতে ফোকাস দাও স্টুপিড। তোমার জন্যই যে স্টুপিড হই, তা কি বুঝো না? বাই দ্য ওয়ে, আমাকে একটা ফোন দিলে কি তোমার ব্যালেন্স শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, ফোন কেন দাও না? আমার ঠেকে পড়ে নাই তোমাকে ফোন দেয়ার। বলেই কল কেটে বাইরে চলে আসে সারাফ। হিয়া আর ডিস্টার্ব করে না, সেও উঠে ফ্রেশ হতে চলে গেল। হিয়া হলো অরিন্দের পাশের বিল্ডিং এর মালিকের একমাত্র মেয়ে। যবে থেকে সারাফরা এখানে শিফট হয়েছে তবে থেকেই হিয়া সারাফের জন্য পাগল। তিশান ঘুম থেকে উঠে আশেপাশে সারাকে পায় না। তিশানের মাথা ভার হয়ে আসছে, তাই সে মাথায় 2 হাত চেপে বসে রইল কিছুক্ষণ। কালকে ড্রিঙ্কস বেশি করে ফেলেছে, তার দরুন মাথা ভার হয়ে থাকা। তিশানের বসে থাকার মাঝেই ওয়াশরুমের দরজা কেউ খট করে খুললো। তিশান চোখ মেলে ওয়াশরুমের দিকে তাকালো। সারা একটা মেরুন রঙের শাড়ি পরেছে, চুল তোয়াল দিয়ে মুছতে মুছতে বের হচ্ছে সে। সারা এখনো খেয়াল করেনি যে তিশান উঠে গেছে। সারা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মনোযোগী হয়। হুট করে আয়না দিয়ে তার বিছানায় চোখ গেল। তিশান হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছে, যার ফলে সারা লজ্জায় পড়ে যায়। আবার হুট করে কাল রাতের কথা মনে পড়তেই তার মুখ গোমরা হয়ে যায়। তাই তিশানের দিকে আর তাকালো না সে। তিশান কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সারা পিছন থেকে তার যাওয়া দেখলো, শুধু কোনো টু শব্দও করে না। চুল মোছা শেষ হলে সারা বেলকনিতে তোয়ালেটা মেলে দেয়। তারপর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সে ভিতরে চলে আসলো। তিশান ততক্ষণে বেরিয়ে এসেছে। সবার উপস্থিতি টের পেতেই বলে, তাড়াতাড়ি নিচে যাও, আমি একটু পর আসছি। তুমি যাবে না? আমি যাব কি যাব না তা তোমাকে ভাবতে বলছে? যা বলছে তাই করো ইডিয়েট। কিছুটা রেগেই উত্তর দিল তিশান। সারা মাথা নিচু করে ফেলে। তারপর দরজার দিকে যেতেই তিশান থামিয়ে দেয়। সারা পিছনে ফিরে ব্রু কুচকে তাকালো। সারা পিছে ফিরতেই গরম বাতাস তার মুখমণ্ডলে ছুঁয়ে যায়, যার ফলে সে চোখ মুখ খিচে থাকে। তোমাকে কি আমার চাকর পাইছো যে হেয়ার ড্রেসার ধরে রাখবো? হেয়ার ড্রেসার দিয়ে নিজের চুল শুকাও। সারা পিটপিট করে তাকিয়ে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে নিল। তারপর 2 মিনিটে চুল শুকিয়ে ভালোভাবে চুল বাঁধতেই তিশান সারার আঁচল দিয়ে সারার মাথায় ঘোমটা দিয়ে দেয়। তিশানের এমন কেয়ার দেখে এক প্রকার শখ খায় সারা, তবুও কোনো প্রশ্ন করলো না। এই ভয়ে যদি হিতে বিপরীত হয় তখন। সারা রিস্ক নিতে চায় না, তাই চুপচাপ নিচে চলে আসে। নিচে এসে তেমন কাউকেই আশেপাশে পায় না। রান্নাঘরও সে চিনে না, তাই সে সোফায় বসে রইল। যদি কাউকে পায় তাহলে জিজ্ঞেস করে নিবে রান্নাঘর কোথায়। এমন সময় তিশানের ফুপি নিচে নামে। নতুন বউকেই ভেবে সোফায় বসে থাকতে দেখে ফুপি তার বিখ্যাত ডায়লগ শুরু করলো। বাবা, নতুন বউ দেখি প্রথম দিনে এই বাড়ি এসে রানীর মতন বসে আছে। বাহ, হ্যাঁ গো ভাবি, তোমার কপাল পড়লো বুঝলা। প্রথম দিনই তোমাকে অর্ডার দেওয়া শুরু করবে। রূপ দিয়ে আমাদের সজলের মাথা খাইছো, আর কি বা বাকি আছে খাওনের? ও হ্যাঁ, সংসার আবার খাইও না। মহিলার এসব কথা সারা মাথা নিচু করে উঠে দাঁড়ায়। তিশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে লিভিং রুমে চেঁচামেচি হওয়ার কারণে। তিশানের মা ব্রুকুচকে বলে, কি হয়েছে আপা? দেখলা না গো, দেখলা না তোমার বৌমা কেমনে সোফার পায়ের উপর পা তুললা বসে আসছিল। তিশানের মা সূক্ষ্ম দৃষ্টিতে সারার দিকে তাকালো। সারা এখনো মাথা নিচু করে রেখেছে, কোনো কথাই বলেনি। ফুপি আরো ভাষণ ছাড়ছিল বিধায় সারাকে নিয়ে সে রান্নাঘরে চলে আসে। সেখানেই শান্ত সুরে জিজ্ঞেস করে, ওখানে বসছিলে কেন?
রান্নাঘরটি ঠিক কোন দিকে আমি খুঁজে পাইনি, তাই সোফায় বসেছিলাম। যদি কাউকে আশেপাশে পাই তাহলে জিজ্ঞেস করতাম, সেই আশায়। নিচের দিকে তাকিয়েই কথাটা বলল সারা। সারার এমন ভদ্র আচরণ তিশানের মায়ের পছন্দ হলো। তিশানের মায়ের হঠাৎ তোহার কথা মনে পড়লো। তার ঘরে দরজা লাগিয়ে বসে থাকার কারণে তোহার রাগ করে খুব সকালেই মাইজকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে যায়। তিশানের মা দীর্ঘশ্বাস ফেলে। রায়হানের বাসায় ফেরার মতো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তার মাইজের বারবার ফোন করার জন্যে সে এখন বাসায় যেতে বাধ্য হয়। রায়হান বাসায় ঢুকতেই মাইজ কোথা থেকে এসে চাচ্ছু বলে রায়হানের কোলে ঝাঁপিয়ে পড়ল। রায়হানও হেসে কোলে তুলে নেয়, তারপর কয়েকটা কিসি দিয়ে বলে, আমার চাচ্চুটা এতক্ষণ কি করছিল? তোমাকে মিস করছিলাম চাচ্চু। কাল বিকেল থেকে তোমায় দেখিনি, ভালো লাগে না। মুখ গোমরা করে কথাটা বলল মাইজ। রায়হান হেসে মাইজের গালে আরেকটা কিসি দিয়ে বলে, চাচ্চু তো এসে গেছি। মাইজের মুখে হাসি ফুটলো। রায়হান মাইজকে নিয়ে ভিতরে চলে আসলো। ভিতরে এসে দেখে তার বাবা, মা, ভাই, ভাবি গালে হাত দিয়ে সোফায় বসে আছে। মাহান রায়হানকে দেখেই বলে, কই ছিলি তুই কালকে বিকেল থেকে? দরকারি কাজে ছিলাম। স্বাভাবিকভাবেই উত্তর দেয় রায়হান। আর কেউ প্রশ্ন করলো না রায়হানকে, কারণ যতই জিজ্ঞেস করুক না কেন রায়হানের মুখ থেকে কিছু বের করতে পারবে না। রায়হান ফায়াজ কমার্সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে কানাডা থেকে। 2 মাস আগে দেশে ফিরেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন 2 বছর আগে কি করে তিশান সারাকে কেড়ে নেয়। সারাকে রায়হান পছন্দ করতো কলেজ লাইফ থেকেই। যখন সারার থেকে দূরে কানাডায় আসলো তখন উপলব্ধি করতে পারলো তার পছন্দ ভালোবাসায় পরিণত হয়েছে। রিমন, তিশান এবং রায়হান তিনজনের জানের জিগার দোস্ত। তবে তিশান বড্ড বিরক্তি বোধ করতো রায়হানকে নিয়ে, কারণ তারা যেখানে যাক না কেন রায়হানকেই মেয়েরা বেশি প্রায়োরিটি দেয়। বিষয়টি এক সময় তিশানের ক্ষোভে পরিণত হয়। তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে এই তিশান যেই মেয়েকে পছন্দ করে সেই মেয়েকেই রায়হান ভালোবাসতো। এই জন্য সে মনে মনে ঠিক করে নিয়েছিল সারাকে রায়হানের থেকে কেড়ে নিবেই সে। রায়হান কানাডা যেতেই তিশান সারাকে নানাভাবে ইমপ্রেস করে। একসময় সারা এতটাই পছন্দ করে ফেলে তিশানকে যে সারাই প্রথমে তিশানকে প্রপোজ করে বসে। তারপর আর কি, ওদের জমিয়ে রিলেশন শুরু হলো। এর মাঝেই রায়হান লম্বা ছুটি পায়, যার জন্য বাংলাদেশে চলে আসে। বাংলাদেশের মূল কারণটা হচ্ছে সারাকে মনের কথা বলে দেবে এবং সারার সাথে এঙ্গেজমেন্ট করেই সে আবার কানাডা ব্যাক করবে। কিন্তু প্রথম দিনই সে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে ফেলে, যেটা হলো তিশান এবং সারার মেলামেশা। সেদিন সারা বা তিশান কেউ বুঝেনি রায়হান তাদের দেখে ফেলেছে। রায়হানও কিছু না বলে নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর যখন রিমনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন হুট করে রায়হানের রাস্তা আটকে সারা আস্তে আস্তে প্রপোজ করে ফেলে। সেদিন রায়হান চোখ বড় করে তাকিয়েছিল সারার দিকে। সে তখন জানতো সারার রিলেশন চলে, তবুও তাকে কেন প্রপোজ করলো। রায়হান কিছু না বলে অ্যাকসেপ্ট করে ফেলে সারার প্রপোজ। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই মাঝে মাঝে ঘোরাফেরা করতো। আস্তে ধীরে রায়হানের ফ্ল্যাটের ডেটও কাছাকাছি চলে আসে। সেদিন রায়হান সারাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ কোথা থেকে তিশান এসে রায়হানের কলার চেপে জোরে চিৎকার করে বলল, তোর সাহস তো কম না, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াস? মেরে মাটিতে পুঁতে রেখে দেবো শালা। রায়হান শুধু হাসলো। সেদিন রায়হান নিজ চোখে সেদিনের তিশানকে দেখলো। যেখানে একে অপরকে ছাড়া থাকতে পারতো না, সেখানে তিশান তার সাথে এত বড় বেইমানি করলো। সে কি ভেবেছে সব ষড়যন্ত্র রায়হানের অজানা? রায়হান সারার দিকে তাকিয়ে বলে, তোমাকে কে ডেয়ার দিয়েছিল আমার সাথে রিলেশনের? সারা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর উত্তর দেয়, মৌসুমি। কিসের দেয়ার? এই রায়হানকে প্রপোজ করতে, তারপর তার সাথে 1 মাস রিলেশনে থেকে রায়হানের সাথে ব্রেকআপ করি। তিশান সাথে সাথে এক চর দিল সারাকে। তিশান জানে না কেন চর মেরেছে, তবে তার রাগ এতেও কমলো না। তখন তিশান সারাকে ভালোবাসতো, তাই রায়হানের সাথে ঘোরাফেরাটা মেনে নিতে পারেনি। রায়হান হাসতে হাসতে উল্টো দিকে হাঁটা দিয়েছিল। সেদিনই রায়হান এবং তিশানের বন্ধুত্বের সমাপ্তি ঘটে। সেদিন রায়হান খুব করে কেঁদেছিল, এই ভেবে কাছের মানুষগুলো কেন তার সাথে এমন বেইমানি করে। কিছুদিন পর রায়হান আবার কানাডা ব্যাক করে।
সেদিন থেকে তিশানও সবার থেকে খুব দূরে দূরে থাকার চেষ্টা করে। তিশান সারাকে মন থেকে মুছে ফেলতে চায়, তাই দূরে দূরে থাকতো। তবে তাদের রিলেশন চলমান ছিল। এভাবে 1.5 বছরের মাথায় সারাকে ভুলতে সক্ষম হলো। তার কিছু মাস পরে সে বাস স্টপে অরিনকে দেখতে পায়। শেষ বিকালে অরিন আরামসে বেলকনির সবুজ ঘাসের মতো কার্পেটটায় বসে 2 হাতের মাঝে কফির মগ রেখে একটু পর পর চুমুক দিচ্ছে, আবার বাইরের ব্যস্ত শহর দেখায় মনোযোগী হয়ে যায়। কিছুক্ষণ আগেই সে গোসল করেছে, যার ফলে তার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, সাথে বাতাসের সাথেও তাল মিলিয়ে উড়ে চলেছে। পরিবেশটা সুন্দর হলেও অরিনের মনে ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা এমন, এখন যদি সে কিডন্যাপারকে বিয়ে করতে পারতো তাহলে হয়তো এখন কিডন্যাপারের সাথে এতক্ষণে এই ঢাকা শহরের অলিতে গলিতে মন মতো ঘুরে বেড়াতো। অরিন গতকাল সন্ধ্যার কথা ভাবতে থাকে। গতকাল যখন সে রুমে পুরোপুরি রেডি হয়ে নিজের রুমে বসেছিল, তখনই হুট করে তার রুমের ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে অরিন বিছানা থেকে কোনো রকমে হাতড়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তার আশেপাশে কারো অস্তিত্ব টের পায়। আটকে ওঠে অরিন। ভরে যেই চেঁচাতে যাবে, অমনি তার নাকের সামনে কেউ রুমাল রাখতেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে কি ঘটে সে জানে না। যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে সেই টিনের ছোট্ট ঘরটিতে আবিষ্কার করে। সবটা ভেবে অরিন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পরক্ষণে ভাবলো ভালোই হয়েছে, তার ওই লুচি আলুর দমের সাথে বিয়ে হয়নি। এই ছাড়াই তো সকলের সামনেই তার চরিত্র সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সারাফ তাকে সব খুলে বলেছে। সব শুনে অরিনের তো মন চাচ্ছিল ওই ছেলের মুখে আগুন ধরিয়ে দিতে। এইসব ছেলেদের অরিনের ভালোভাবেই চেনা আছে, তবে তার কিডন্যাপার সবচেয়ে আলাদা। কত সুন্দর কিডন্যাপার, ওরে কিডন্যাপ করলো, কিন্তু একবারের জন্য খারাপভাবে টাচ করা তো দূরের কথা, ভালোভাবে তাকায়নি পর্যন্ত। কিন্তু অরিনকে কি কারণে কিডন্যাপ করলো সেইটাই তো বুঝে উঠতে পারছে না সে। আবার আমার বাসায় মিথ্যা বললো কেন? উফ, আম্মু যা কানমলা দিল না, ভাবলেই কান কেমন বিটিভির মতো ঝিরঝির করে। অরিনের ভাবনার মাঝেই সারাফ অরিনের মাথায় গাঁটটা মেরে অরিনের পাশে বসলো, সামনে তাকিয়ে। অরিন রেগে পাশে তাকালো, নিচের মাথায় হাত বুলাতে বুলাতে। সারাফ অরিনের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলে, এমন পেতনির মতো চুল ছেড়ে বসে আছিস কেন? আমার ইচ্ছা তাই ছাড়ছি। আর তার চেয়ে বড় কথা, তুই আমাকে পেতনি বললি কেন? তুই যে পেতনি তাই। আমার হাতে কিন্তু গরম গরম ইয়াম্মি কফি আছে। তো কি করব, খাওয়াবি? দে খাই না হয় একটু। না, কফিটা তোমার মাথায় ঢাললে কেমন লাগবে ভাইয়া? সারাফ তখনই ছো মেরে কফির মগটা নিয়ে নেয় অরিনের হাত থেকে। অরিন মুখটা মলিন করে ফেলে। সারাফ হেসে বলে, তোর মাথায় ঢাললে কেমন হবে বইন আমার? ভাইয়া প্লিজ ফেলিস না, তুই না আমার বেস্ট ভাই। এই গরম কফি মাথায় ঢাললে আমি টাকলা বাবা থুকো টাকলা আম্মা হয়ে যাবো। বিয়ার আগে টাকলা আম্মা হতে চাই না। প্রবলেম নাই, তোরেও টাকলা আব্বা খুঁজে দিব ভাইয়া। সারাফ হেসে কুটি কুটি হয়ে যায়। তবে তার হাসার মাঝে আরেকটু হলেই গরম কফিটা তার পায়ে পড়তো। একটুর জন্য বেঁচে যায় বেচারা। সারাফের অবস্থা দেখে এবার অরিন খেলিয়ে হেসে দেয়। সারাফ কি যেন ভাবলো, তারপর কফির মগটা অরিনের হাতে দিয়ে দৌড়ে পালালো। সারাফের এমন পালানো দেখে অরিন বেকুব হয়ে বসে রইল। কি হলো কেসটা? তার ভাই এভাবে পালালো কেন? সারাফ নিজের রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচলো। সারাফ যখন ওহির সাথে ছিল তখন হিয়া তাদের বিল্ডিংয়ের ছাদেই ছিল। ছাদ থেকে অরিনের ব্যালকনি বেশ দেখা যায়। সারাফ যখন বসলো তখন খেয়াল করেনি। যখন কফির মগ টানা হাজরা করছিল তখনই সে হিয়াকে দেখতে পায়। হিয়া প্রথমে হাত নাড়ায় আর সারাফ তা দেখেও না দেখার ভান ধরে বসেছিল। ভেবেছিল এতেই হিয়া থেমে যাবে, কিন্তু না। আবার তাকাতেই হিয়া তার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে, যার কারণে সারাফের হেঁচকি উঠে যায়। অরিন হাসছিল দেখে তার এই হেঁচকি নজরে পড়েনি। সারাফ ভেবে পাচ্ছে না কিভাবে এই হিয়ার থেকে ছাড়া পাবে। সারাফ, অরিনকে ভার্সিটিতে এডমিশন করিয়ে দিস, রেজাল্ট তো আগেই পেয়েছে। আচ্ছা বাবা। অরিন বেশ এনজয় করলো তার বাবা মায়ের এমন খুনসুটি। তাদের এমন খুনসুটি দেখলে কেন যেন অরিনের বিয়ের জন্য মন লাফায়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। অরিন পাশে তাকাতেই দেখলো সারাফ গপাগপ খেয়েই চলেছে, তার কোনো দিকে মন নেই। অরিন মুখ বাঁকালো। এই সারাফকে এই জন্মে বিয়ের নাম মুখে আনতে দেখলো না। বোনের বিয়ে হয়ে যাচ্ছিল, এদিকে তার নিজেরই খবর দেয়। বোনের বিয়ে হয়ে যাচ্ছিল, এদিকে তার নিজের খবরই থাকে না।
অরিনের একটা ভাবি হলে সারাদিন বারান্দায় বসে না থেকে তার সাথেই বকবক করে যেত, কিন্তু তার ভাই আস্ত নিরামিষ, একটাও ভাবি জুটাই নাই আজ অব্দি। সারাদিন অফিস ফাইল আর ক্লায়েন্ট নিয়েই পড়ে থাকে। অরিন দুঃখের সাথে একটা নিঃশ্বাস নিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। 2 দিন পর অ্যাডমিশনের সকল ফর্মালিটি কমপ্লিট করে দেয় সারাপ। সামনের শনিবার থেকে অরিন ভার্সিটি যাওয়া শুরু করবে। মূলত সেদিন থেকেই 4th বর্ষের ক্লাস শুরু হবে। হোয়াট? অফিসে জয়েন করার আগে আমি কি না হব একজন ভার্সিটি প্রফেসর? আর ইউ ম্যাড বাবা? এক প্রকার চেঁচিয়ে অস্ফুট সুরে কথাগুলো বলে রায়হান। তো করলে সমস্যা কি অফিসে জয়েন হতে? তোমার আরও 7 মাস বাকি। 7 মাসে ঘরে বসে থাকবে নাকি? কেন 7 মাস কেন লাগবে? তোর ভাই আরেক প্রজেক্ট কাজ করছে, তার কাজ অনুসারে সে আলাদা জায়গায় সেটেল হয়ে যাবে, তার জন্য 7 মাস লাগবেই। আচ্ছা বুঝলাম, কিন্তু তাই বলে প্রফেসর? দেখ বাবা, তোর ফ্রি টাইম এবং আরও নলেজের জন্য প্রফেসর হতে সমস্যা কি? রেগুলার ক্লাস নিলে তোর ম্যাথ কন্টিনিউস রাখতে পারবি, এতে তোরই লাভ। এভাবে 7 মাস হাত পা গুটিয়ে বসে থাকলে অথবা ঘুরলে ফিরলে তোর নিজেরই ক্ষতি। তাই না করিস না বাবা, প্রিন্সিপাল নিজে তোকে নিতে চাই। এতক্ষণে আসছো তুমি লাইনে। মেইন কথা প্রিন্সিপাল তোমাকে বলছে, তাই তুমি আমায় বলছো। ঘুরাই ফিরাই না বললেও আমি বুঝি। মুখ বাঁকিয়ে উত্তর দেয় রায়হান। রায়হানের বাবা হাসলো। রায়হান কিছু না বলে রুম থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। রায়হানের বাবা মাথায় চাপড় মেরে বিড়বিড় করে বলে, এই ছেলের অদ্ভুত আচরণ বুঝি না, কার মতো যে এমন কারতেরা টাইপ হলো কে জানে, কখন তার মনে কি চলে বোঝা দেয়। মাহান তখনই বাবার রুমে প্রবেশ করলো। কই চলে গেলে এমন হনহন করে? আমি কি জানি, তোর ভাই তো এক্সট্রা পিস হেরে, কিছু বলাও যায় না, আবার কিছু না বললেও থাকা যায় না। কাহিনী কি? আরে জানিসই তো, প্রিন্সিপাল আমার অনেক দিনের বন্ধু। সে আমাকে রিকোয়েস্ট করছে যাতে ওকে রাজি করায় ভার্সিটির প্রফেসর হতে। হ্যাঁ, রায়হান আবার ভার্সিটির টিচার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাজি হয়েছে নাকি? হয়নি, আমি জোর করায় জিদ করে বেরিয়ে গেছে। সমস্যা নেই বাবা, ফিরে এসে ঠিকই রাজি হবে, দেখিও। মাহানের কথায় বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সে নিজেও জানে মাহান তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছে, কিন্তু তার ছেলে যে কেমন সে ভালো জানে। মাহানও জানে তার ভাই কেমন। সে 100% শিওর হয়ে বসে আছে যে রায়হান কিছুতেই রাজি হবে না। মাইজ আসতেই বাবা মাইজের সাথে বাইরে হাঁটতে বের হলো। সকলের চোখের মনি মাইজ। রাত 9টায় বাবা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করো, আমি লেকচারার হতে রাজি আছি। তার থেকে জিজ্ঞেস করে নিও কবে থেকে জয়েন করব সেই বিষয়ে। রায়হানের বাবা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় রায়হানের কথা শুনে। মাহান ডিনারের জন্য তখন নিচে নামছিল। রায়হানের কথা শুনে আরেকটুর জন্য সিঁড়ি থেকে পড়েনি, তার আগেই সে সিঁড়ির রেলিং ধরে ফেলেছে। তোহা এবং রায়হানের মাও খাবার সার্ভ করতে গিয়ে এই কথা শুনে অবাক হয়ে যায়। বলা যায় বাড়ির সবাই অবাকের চরম পর্যায়ে তা গেছে রায়হানের এমন কথায়। অবিশ্বাস্য, রায়হান কিনা লেকচারার হতে রাজি হলো, কি করে সম্ভব বুঝে উঠতে পারছে না। রায়হান সোফায় মাইজকে বসিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সবাই আগের মতোই অবাক হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাত 12টা বেজে গেল, এখনো তিশানের বাসায় আসার খবর নেই। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে বেশিরভাগ সময়ই তিশান বাসার বাইরে থাকে, নয়তো রাত করে বাড়ি ফিরে। তিশানের মা বাবা 10টার মাঝেই ঘুমিয়ে যায়, তাই তাদের ধারণা নেই তিশান কখন বাড়ি ফিরে। বিয়ের 3 দিন পরেই তিশান আবার অফিস জয়েন করে, তারপর রাত করে ফিরে। সারা অবশ্য তিশানের বাবা মাকে জানায়নি, জানালে শুধু শুধু চিন্তা করবে। তারা যা সারা চায় না। সারা ড্রয়িং রুমে পায়চারি করছে, এমন সময় খট করে দরজা খুলে যায়। তিশান হেলে দুলে ভিতরে প্রবেশ করছে, তার হাতে একটা চাবির গোছা। সারা তিশানের থেকে দূরে দূরে থাকে প্রথম রাতের পর থেকে, তাই এবারও সারা দূরেই দাঁড়িয়ে রয়। তিশান সারাকে খেয়াল না করেই হেলে দুলে ভিতরে নিজের ঘরে চলে গেল। সারা বুঝতে পারছে না সে ভিতরে যাবে কি যাবে না। হঠাৎ তার পেট মোচড় দিয়ে ওঠে ক্ষুধায়। তিশানের অপেক্ষা করতে করতে সে নিজেই খায়নি,
পরে তিশানের কথা মনে হতেই সারা খাবার নিয়ে রুমে চলে আসলো। তিশান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতেই বুঝলো তিশান ওয়াশরুমে আছে। তাই সে খাবার ঢেকে এক কর্নারে গিয়ে দাঁড়ায়। তিশান ফ্রেশ হয়ে হেলে দুলে বেরিয়ে আসলো। টেবিলের উপর একটা প্লেট দিয়ে কিছু ঢাকা দেখতেই সে ব্রু কুচকালো। তারপর আবারও হেলে দুলে সেদিকে গিয়ে প্লেট উল্টে দেখলো খাবার রাখা। তিশান ঠিক মতো দাঁড়াতেই পারছে না, যার ফলে তার হাতে প্লেটটা নিয়ে বেডের দিকে যেতে নিতেই অসাবধানতায় তার হাত থেকে খাবারের প্লেটটা ধম করে পড়লো আর বিকট শব্দে কাচের প্লেটটা ভেঙে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। বিকট শব্দের কারণে সারা দুই হাত দিয়ে নিজের দুই কান চেপে ধরলো। তিশান রেগে সারার দিকে তাকালো। সারা ভয়ে ভয়ে পেছাতে থাকে। তিশান রেগে সারার দিকে তেড়ে গিয়ে সারার চুলের মুঠি ধরে ওয়াশরুমে জোর করে টেনে নিয়ে যায়। সারা চিৎকার দেয় কয়েকবার আর তিশানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়। তিশান সারাকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে বালতির ঠান্ডা পানি সব সারার গায়ে ঢেলে দেয়। সারা ঠান্ডায় জোরে চিৎকার দিয়ে ওঠে। তিশান তবুও থামেনি। ওয়াশরুমে থাকা বেসিনে পানি ভরে সারাকে কয়েকবার চুবালো। সারা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করে হাত পা ছোড়াছুড়ি করছে। তিশান নিজের এক হাত দিয়ে সারার চুলের মুঠি ধরে আছে আর আরেক হাত দিয়ে সারার দুই হাত পিঠের সাথে মুচড়ে ধরে রাখে। সারা গোঙানির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। একসময় সারা এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সারার জ্ঞান হারানো দেখে তিশান সারাকে ওয়াশরুমে ফেলেই রুমে চলে আসে। ফ্লোরের কাচের টুকরোগুলো খেয়াল করেনি তিশান, যার কারণে একটা কাচের টুকরো তার পায়ে ঢুকে যায়। তিশান তাল সামলাতে না পেরে ফ্লোরের খাবারগুলোর উপর মুখ থুবড়ে পড়ে যায়। তিশান নিজের নাকে এবং থুতনিতে হাত দিয়ে কোনো রকমে উঠে বসে। তার পা দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। এসব দেখে তিশান বিড়বিড় করে সারাকে অকথ্য ভাষায় গালাগাল করলো কিছুক্ষণ। তারপর সাবধানে উঠে নিজের পায়ে ব্যান্ডেজ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে। এদিকে সারাকে বাথরুমে ফেলে রেখেছে তার মাথাতেই নেই। আজ অরিনের প্রথম ক্লাস এবং সে প্রথম দিনেই ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। অরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে জুতো পরতে পরতেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেন দরজার দিকে দিল এক দৌড়। পিছন থেকে মোহিনী চেঁচিয়ে বলে, এই অরিন, না খেয়ে কই যাস? খেয়ে তো যা। খাওয়ার সময় নাই আম্মু, এমনিই আমার দেরি হয়ে গেছে। বলেই অরিন বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। সারাফ সকাল সকালই অফিসে চলে গেছে, তাই অরিন রিক্সা করেই ভার্সিটি চলে যায়। ভাড়া মিটিয়ে ভার্সিটির গেটের সামনে এসে অরিনের মেজাজ গরম হয়ে গেল, কারণ গেটের সামনে অরিনের সবচেয়ে অপছন্দের মানুষ দাঁড়িয়ে। সে হলো তৌহিদ। তৌহিদ দাঁত কেলিয়ে হাতে একটা আধা মরা গোলাপ নিয়ে দাঁড়িয়ে। তার চুলগুলো নারকেল তেল দিয়ে একপাশে সিঁথি করে আঁচড়ানো, ঢোলা ঢালা একটা হাঁটু সমান টি শার্ট, জিন্সে ইচ্ছা করে কেচি দিয়ে কেটে ফাড়া ফাড়া করেছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা। তার পোশাক আশাক এবং সাজে বোঝা যাচ্ছে সে কতটা পোকা টাইপ। অরিন চেঁচিয়ে বলে, এই তাওহিদদা, আমার সামনে থেকে সর বলছি। আর এই মরা ফুল নিয়ে কি আমার শ্রাদ্ধ করতে দাঁড়াইছিস? কাজ নাই তোর? ক্লাস শুরু হয়ে গেছে আর এইখানে দাঁড়িয়ে তুই তামাশা করছিস আমার সাথে? আজকে প্রথম ক্লাস, তাই 1 ঘন্টা লেট হবে। মুখ গোমরা করে বলে তৌহিদ। তারপর অরিনের দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, আজকে তাজা ফুলটি পাইনি, তাই তোমার জন্য 2 দিনের আগের ফুলটা নিয়ে আসছি। অরিনের রাগে মন চাচ্ছে এই বলদ তারে 6 হাত লম্বা এক ডান্ডা দিয়ে উধম কেলানি দিতে। গত 1 বছর ধরে এভাবেই গেটের সামনে সঙ্গের মতো ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে অরিনের জন্য, অথচ এই তৌহিদ অরিনের 2 ক্লাস জুনিয়র। আমার জানিস এখন কি করতে মন চাচ্ছে? কি? এই গোলাপটার সাথে তোর রক্ত মিশিয়ে তোরে দিয়ে গিলাইতে। অরিন বিরক্তি নিয়ে তৌহিদকে ফেলে ক্লাসের দিকে দৌড় লাগালো। এদিকে তৌহিদ অরিনের পিছে দৌড়াতে নিজেই জিন্সের উপর পাড়া লেগে নিজের মুখ থুবড়ে উষ্ঠা খেয়ে পড়লো। তার চোখের চশমাটা কিছুটা দূরে পড়ে যায়। কয়েকজন মেয়ে ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল। তখন তৌহিদের অবস্থা দেখে হে হে করে হেসে পাশ কাটিয়ে চলে গেল। তৌহিদ গাল ফুলিয়ে কোনো রকমে উঠে বসলো, কিন্তু দাঁড়াতে পারলো না। এদিকে সবাই হেসেই চলে যাচ্ছে, কেউ তাকে উঠতে সাহায্য করছে না। তৌহিদ মাথা নিচু করে এদিক সেদিক নিজের চশমাটা খুঁজতে লাগলো। হাত দাও। তৌহিদ মাথা উঁচু করে তাকায়। এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে এবং তাকে হাত বাড়িয়েও দিয়েছে। ঠোঁটে একটা মিষ্টি হাসি ঝুলে আছে তার।
তৌহিদ অস্পষ্ট দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে তার হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ঝাপসা চোখে এদিক সেদিক নিজের চশমাটা খুঁজতে থাকে। ছেলেটা ওকে চশমাটা পরিয়ে দিয়ে বলে, এবার ঠিক আছে তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি কি ভার্সিটিতে নতুন? আমি অনার্সের নিউ লেকচারার মোহাম্মদ রাইহান ফাইয়াজ। বলেই মুচকি হেসে রায়হান চলে গেল। তাওহিদ সেখানেই দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। সারাকে জল পড়তে দিয়ে চলেছে তিশানের মা। তিশান দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক পা আলগা করে। সারা থরথর করে কেঁপেই চলেছে। তার জ্বর একদমই নামছে না। ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে বলেছে কিছুক্ষণ পর সারার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে, তারপরই জ্ঞান ফিরবে। সারার তাপমাত্রা স্বাভাবিকে আনার জন্য তার উপর মোটা কয়েকটা কম্বল দিয়েছে, যার ফলে এখন একটু একটু করে তাপমাত্রা কমছে। তিশান তার মাকে মৃদু সুরে ডাকতেই তিশানের মা খেকিয়ে বলে, একদম অজুহাত দেখাবি না। যদি তুই কিছুই না করতি তাহলে সারা এভাবে অস্বাভাবিক অবস্থায় বাথরুমে কেন পড়ে থাকবে? উল্টাপাল্টা বললে কি আমি যেন মেনে নিব, সেই ধারণা ভুলেও করবি না। এতই যখন মেয়েটাকে সহ্য করতে পারিস না তাহলে বিয়ে কেন করতে গেলি? মেয়েটার কি দোষ ছিল এখানে? হ্যাঁ, মেয়েটার বাবা মা জানলে সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? তিশান মাথা নিচু করে লেংড়িয়ে লেংড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তিশানের মা আবার সারাকে জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ বাদে সারার জ্ঞান ফিরলে সে কেমন ভয়ে ভয়ে আছে। বারংবার একটাই কথা বলে যাচ্ছে, তিশান তাকে মেরে ফেলবে, তিশান তাকে বাঁচতে দিবে না। এদিকে তিশানের মা বুঝলো সারা জ্বরের ঘোরে এসব আবল তাবল বলছে। তবে একটা মেয়ে কতটা ভয় পেলে এমন জ্বরের ঘোরেও এসব বলবে? তিশানের মায়ের মন চাচ্ছে নিজের ছেলেকে বাসা থেকেই বের করে দিতে। না জানি কাল রাতে কি কি করেছিল এই অসহায় মেয়েটাকে। তিশান তার ছেলে এটা ভাবতেই ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। এদিকে সারাপ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। অরিন ক্লাসে এসে দেখে সকলেই যে যার মতো বসে আলাপ আলোচনা করছে। অরিন কিছু না বলে এক পাশে গিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে পাশে বসে পড়ল। অরিনের কোনো বন্ধু বা বান্ধবী নেই, বলা যায় সে নিজেই পছন্দ করে না, সব সময় একা থাকাই পছন্দ করে। ক্লাসমেটদের সাথে পড়াশোনার বিষয় বাদে অন্য কোনো কথা সে বলে না। অরিন ব্যাগ থেকে লুকিয়ে ফোন বের করতে নিচ্ছিল, হঠাৎ পিছন থেকে কিছু মেয়ের ফিসফিসানি শুনতে পায়। জানিস, আজ এক টিচার ভার্সিটিতে এসেছে। উফ, কি যে কিউট, বলার মতো না। আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। যেমন দেখতে সুদর্শন, তেমনই তোর অ্যাটিটিউড। ওদের এসব কথা শুনে অরিন ব্রু কুচকালো। টিচারের উপর নজর দেয় এরা, এতটা লুচিয়ে এরা। এদের সামনে তো টাকলু আঙ্কেল রাখলেও ক্রাশ খাবে। হ্যাঁ, তাতে অরিনের কি? সে তো আছে তার কিডন্যাপারকে নিয়ে। আচ্ছা, ভালো কথা, তার কিডন্যাপারের নামই তো আজ অব্দি জানতে পারলো না। ধুর, অরিন তুই আসলেই গাধা। সরি, গাধি। যেই কিডন্যাপারের জন্য তুই এত পাগল তার নামই জানিস না, আজব। এসব ভেবে নিজেকেই নিজে বকতে লাগলো অরিন। পরক্ষণে ভাবলো কিডন্যাপার নামই বেটার। অরিনের ভাবনার মাঝেই পিছন থেকে কেউ বলে উঠল, দেখ দেখ, ওই হ্যান্ডসাম স্যার আমাদের ক্লাসের দিকে আসছে। আল্লাহ, আমি তো মরেই যাচ্ছি। এইসব কথা ক্লাসের অন্য মেয়েরাও বলছে। ওদের কথায় অরিন জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। দেখবে কি করে? স্যার তো তার আগেই ক্লাসে ঢুকে পড়েছে। এদিকে সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে আর অরিন জানালা দিয়ে স্যারকে খুঁজতে ব্যস্ত। স্যার সকলের অ্যাটেনশন থেকে হঠাৎ দূরের কর্নারে দেখতে পেল এক মেয়ে বসে জানালা দিয়ে বাইরে কি যেন খুঁজছে। স্যার কেসে বলে, জানালার পাশের মিস, আপনি কি জানালা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে খুঁজছেন? স্যারের কণ্ঠ শুনে অরিন থতমত খেয়ে জলদি জলদি উঠে দাঁড়িয়ে সামনে দেখে। অরিন ইয়া বড় হাঁ করে স্যারের দিকে তাকায়। স্যারও চোখ বড় বড় করে অরিনের দিকে তাকালো। স্যারের মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, এটাই অরিন। এই স্যার আর কেউ নয়, অরিনের কিডন্যাপার। অরিন আঙুল দিয়ে কিছু বলতে নিবে তার আগেই রায়হান তার দিকে থেকে চোখ সরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে বসতে বলল। অরিন কিছু না বলে হ্যাবলার মতো বসে পড়ল। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তার কিডন্যাপার তাহলে টিচার? হাউ? রায়হান গলা পরিষ্কার করে সকালের উদ্দেশ্যে বলল, হ্যালো স্টুডেন্টস, আমি রায়হান ফাইয়াজ, তোমাদের ম্যাথ টিচার। রায়হান ফাইয়াজ এই নামটা শুনে অরিনের বুকটা কেমন ধুক করে উঠল।
আরেক দফা ঢোল বাজালো তার মন। কি কিউট নাম, একদম মানুষটার মতো। অরিন রায়হানের থেকে চোখ সরিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সব কেমন চোখ দিয়ে খিলে খাচ্ছে তার কিডন্যাপারকে। অরিন দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল মেয়েগুলোর। সারাপ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। সারাপ ব্রু কুচকে এক হাত দিয়ে কিবোর্ডের পাশে থাকা ফোনটা নিয়ে কানে লাগায়, নাম না দেখেই।